প্রফেসর ইউনূসের প্রত্যাশা আর জামাত ইসলামের সুনির্দিষ্ট দাবি মিলে যাচ্ছে। এটা একটা বিরাট সুখবর। নতুন ইতিহাস সৃষ্টি হবে। আগামী ফেব্রুয়ারিতে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। পরিস্থিতি ধীরে ধীরে সেদিকে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পথে যত বাধা ছিল, বিপত্তি, আইনি দুর্বলতা, সবকিছু ঠিকঠাক করা হচ্ছে। দানের শীষের এক ছাগলের বাচ্চার সংবাদ পাওয়া গিয়েছে শরীয়তপুরে। সে হ্যান্ডমাইক দিয়ে তার দলীয় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছে, আগামী নির্বাচনে যারা দানের শীষে ভোট দিবেন তারা সেন্টারে আসবেন। কেউ যদি মনে মনে একটি ভোট দাঁড়িপাল্লায় দিবেন স্বপ্ন দেখেন, চিন্তা করেন, তারা কেন্দ্রে আসবেন না। কেন্দ্রে আসলে কি হবে আজকে বলছি না, ভোটের দিনেই দেখতে পাবেন। ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে তাদের উপরে আদালত কর্তৃক যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করার চেষ্টা করা হবে। প্রফেসর ইউনূস বলছেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান। যদি তাই চান, কোন রাজনৈতিক দলের আবদারে চাপে প্রশাসনে কোনো পরিবর্তন করবেন না। আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশের নাক গলাইতেছে, ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে, সিস্টেম হয়েছে, সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে। এই যে 16 বছরের চেষ্টা তার বৃথা যাইতে পারে না। এইভাবে কি ওনারা বিদেশ থেকে সারা জীবন খালি প্রতিবাদী করে যাবে? দেশের জন্য কিছু করতে হবে না, মাঠে আসতে হবে না, মাঠে নামতে হবে না? হ্যাঁ, নামতে হবে। ইলিয়াস হোসেন সাহেবও চলে আসবে, এটা আমার বিশ্বাস। এবং উনি যদি আসে, ওনাকে কোন পদটা দেওয়া হবে জানেন? তথ্য মন্ত্রণালয় ওনাকে দেওয়া হবে। কারণ ওইটার জন্য উনি একদম 100% ফিট, ওই জায়গায় দেওয়া উচিত। দেখেন, আমি 3টা জায়গায় 3 জনকে সেট করলাম। আজাদ হুজুরকে ধর্ম মন্ত্রণালয়, পিনাকি ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য মন্ত্রণালয় আমাদের ইলিয়াস হোসেন। এই যে 3 জনের কথা বললাম, এটা শুধু আমার কল্পনা না ভাই, শুধু কল্পনা না, এরকম আলোচনা ভিতরে ভিতরে চলতেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে মূল ভরসা ইন্টারপোল। পুলিশের এই আন্তর্জাতিক সংস্থাকে ইতোমধ্যে 2 দফা চিঠি দিয়েছে সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা 17টি বছর ধরে বাংলাদেশ মানুষের উপরে এবং ছাত্র জনতার উপরে যে বর্বর নির্যাতনতা চালিয়েছিল, সেটার কিন্তু অলরেডি 17ই নভেম্বর কিন্তু ফাঁসির রায় দিয়েছে আদালত থেকে। তো প্রিয় দর্শক, ভারত এখন কিন্তু অবস্থান করছে সাবেক প্রধানমন্ত্রী, তাকে বাংলাদেশে এনে ফাঁসি দেওয়ার অলরেডি রায় ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ আদালত। ভারতের মোদী সরকার আদৌ কি বাংলাদেশে তাকে ফেরত দেবে, এই বিষয়ে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারপোলের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে অলরেডি, কিন্তু এখনও তার কোনো জবাব আসেনি। এই সম্পর্কে কয়েকজন বিজ্ঞ বিশ্লেষকগণ আলোচনা করেছেন। তো প্রিয় দর্শক, কয়েকজন বিশ্লেষকের বিশ্লেষণ কিন্তু ইতিমধ্যে আপনারা ভিডিও শুরু থেকে দেখেছেন, দেখে কিন্তু আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তো প্রিয় দর্শক, সবাইকে রিকোয়েস্ট করব, ধৈর্য সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রিয় দর্শক, আপনাদের সময় নষ্ট করব না, চলুন একটি লাইক দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে আসি। প্রফেসর ইউনূসের প্রত্যাশা আর জামাত ইসলামের সুনির্দিষ্ট দাবি মিলে যাচ্ছে। এটা একটা বিরাট সুখবর। নতুন ইতিহাস সৃষ্টি হবে। আগামী ফেব্রুয়ারিতে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। পরিস্থিতি ধীরে ধীরে সেদিকে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পথে যত বাধা ছিল, বিপত্তি, আইনি দুর্বলতা, সবকিছু ঠিকঠাক করা হচ্ছে। আচরণবিধিতে যেসব কন্ট্রাডিকশনস, দুর্বলতা, লিমিটেশনস, অস্পষ্টতা, জামাত চোখে আঙুল দিয়ে সেগুলো দেখিয়ে দিচ্ছে। এগুলো সংশোধন করতে বাধ্য হবে এবং পক্ষপাত করে কেউ পার পাবে না, ভোট চুরি করে কেউ পার পাবে না, সেই নিশ্চয়তা বিধান করা হচ্ছে। এবং প্রফেসর ইউনূস এক্ষেত্রে সবচেয়ে আন্তরিকতা দেখাচ্ছেন। তা আসলে আমার দিন দিন মনে হচ্ছে যে ইউনূস যেটা বলছেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে, আমরা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিব, আমরা ধীরে ধীরে সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি। দেশ সেদিকে যাচ্ছে। দর্শক, 2টা খবর। নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। আসলে বাংলাদেশের যে বাস্তবতা, পুলিশ আর আনসার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য হাসিনা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করেনি, রিজার্ভ ফোর্স হিসেবে রেখে দিয়েছে। না, সরাসরি যত সৈনিক আছে বাংলাদেশ সবাইকে ডিপ্লয় করতে হবে। প্রয়োজনে নির্বাচন করতে হবে 8 বিভাগে 8 দিন, এবং 1 বিভাগে সমস্ত প্রশাসন থাকবে। ভোট চুরির রাস্তায় এবার বন্ধ করতে হবে। এই প্রস্তাবও কিন্তু এসেছে যে একদিনে জাতীয় নির্বাচনের দরকার নেই, 8 বিভাগে 8 দিন জাতীয় নির্বাচন হোক, যাতে পুরো জাতির দৃষ্টি, সরকারের পুরো শক্তি ওই বিভাগের দিকে নিতে পারে, সামরিক বাহিনী পুরো শক্তি ওইখানে প্রয়োগ করতে পারে, যাতে একদম ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয়, কারচুপি-মুক্ত নির্বাচন হয়। এটা বাস্তবতা। মানে সশস্ত্র বাহিনী সহযোগিতা চাচ্ছেন। সশস্ত্র বাহিনী সহযোগিতা ছাড়া আদৌ সম্ভব নয়। অন দি আদার হ্যান্ড, নির্বাচন কমিশনের সাথে যে জামাতের সংলাপ, সেখানে শিশির মনির অসাধারণ অনেক যুক্তি দিয়েছেন। তার মধ্যে জামাতের একটা সুনির্দিষ্ট দাবি হচ্ছে প্রতি ভোট কেন্দ্রে অন্তত 5 জন সেনা সদস্য চায় জামাত।
তো প্রফেসর ইউনূসের প্রত্যাশা, সশস্ত্র বাহিনী সহযোগিতা আর জামাতের প্রস্তাব মিলে যাচ্ছে। মানে জামাতের মধ্যে ভোট চুরির কোনো চিন্তা নাই, জামাতের প্রত্যেকটা চিন্তা, দর্শন, থিওরি হচ্ছে ভোট কারচুপি ঠেকানোর পক্ষে। তো এই জায়গায় প্রতি ভোট কেন্দ্রে অন্তত 5 জন সেনা সদস্য চায় জামাত। 5 জন সেনা সদস্য থাকলে ভোট চুরি করতে পারবে না। এই 5 জনে পিটিয়ে যারা ভোট চুরি করতে আসবে এদেরকে শায়েস্তা করতে পারবে, সোজা করতে পারবে। আই বিলিভ দ্যাট। এর আগের স্বাভাবিক হিসাব কি? প্রতি ভোট কেন্দ্রে 2 জন 3 জন আর 4 জন পুলিশ থাকবে, 8 জন আনসার থাকবে। এরা কি করবে? এদেরকে তো পুলিশকে আর এমনিতেই, আর 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের বাস্তবতা হচ্ছে পুলিশকে মানুষ গণে না। আবার পুলিশের পোশাক নতুন, চিনতেও কষ্ট হবে। পুলিশের পোশাক অত্যন্ত স্মার্ট, যুক্তরাষ্ট্রের মতো, সৌদি আরবের মতো, সব ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষের পারসেপশন তৈরি হতে সময় লাগবে। বাংলাদেশের মানুষ এগুলো তো বুঝে না, এই কালারের গুরুত্ব বুঝে না। হ্যাঁ, বুঝবে একটা পর্যায়ে। তারা এখন মনে করে সিকিউরিটি গার্ড। এর জন্য শুধু পুলিশ আনসার দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব। জামাতের এই দাবি মানতেই হবে। আমরা বিশ্বাস করি প্রফেসর ইউনূস এটা করবেন। পুরো যদি এইটা করা হয় সবচেয়ে ভালো হয়। নির্বাচন হবে 8 দিনে, 8 বিভাগে। একটা ভোট কেন্দ্রে পুলিশ থাকবে 10 জন, সেনাবাহিনী থাকবে 5 জন। কেউ ভোট চুরি করতে পারবে না, কেউ কেন্দ্র দখল করতে পারবে না, কোনো উল্টোপাল্টা করতে পারবে না। 5 জন সেনাবাহিনী থাকলে ওই কেন্দ্রে কেন্দ্র দখল, ভোট চুরি এটা করার সাহস কেউ পাবে না, এটা পারবে না। তো দেশ অসাধারণ একটা গন্তব্যের দিকে যাচ্ছে। আমরা চমৎকার চমৎকার সুখবর দেখছি। ইটস ভেরি হ্যাপি নিউজ। প্রফেসর ইউনূসের প্রত্যাশাটা একটু আপনাদেরকে প্রথমে শোনাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা দরকার। মিরপুর সেনানিবাস ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কোর্স 2025 গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সহ 24টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। এই সেনাবাহিনী ইন্টারনাল প্রোগ্রামে ইউনূস কিন্তু তেমন যেতেন না, আমাদের এখন যাওয়া শুরু করেছেন। এদিকে ওয়াকার চারদিক থেকে বিপদে পড়েছে। ওয়াকারের সামনে কোনো উপায় নেই। আগে ইউনূসের সাথে বেয়াদবিমূলক কথাও বলেছেন। ইউনূসের নাম মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শব্দটা না বলেছেন। মানে একটা ভাব ছিল, ওয়াকারের ভাব জয় বাংলা হয়ে গেছে। যাদেরকে বাঁচাতে চেয়েছিলেন সার্ভিং জেনারেল কাউকে বাঁচাতে পারেনি, সবার বিচার শুরু হয়ে গেছে। এবং ওয়াকারের নিজেরও বিচার হতে পারে, বলা যায় না। শেখ হাসিনার বিচারও বানচাল করা, ঠেকানো সম্ভব হয়নি। ওয়াকারের মনের মধ্যে ভয়। বাধ্য হবে ইউনূসের মর্জি মতো সার্বিক সহযোগিতা করতে, নিজের বাঁচার জন্য, পিঠের চামড়া বাঁচাতে। জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি বলেন, সেনাবাহিনী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি। এর মানে পরিস্থিতি কিন্তু অনুকূলে, সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। তো এই বাস্তবতায় সেনাবাহিনী থেকেই আগামী সুষ্ঠু নির্বাচনে ভালো কিছু প্রত্যাশা করেন বা ভরসা রাখেন প্রফেসর ইউনূস। এই যে ইউনূস যেটা বলেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করে দেখাবো, সেনাবাহিনীর সহায়তা এটা করবেন। আর জামাতের দাবি প্রতি ভোট কেন্দ্রে অন্তত 5 জন সেনা সদস্য অন্তত। আর যদি এই সিস্টেমটা করা যায় যে 8 বিভাগে 8 দিন নির্বাচন, এটা ব্যক্তিগতভাবে আমি এটা চাই এবং অধিকাংশ মানুষ এতে খুশি হবে এবং এটা আপত্তি করার কিছু নেই। ভারতেও তো একসাথে নির্বাচন হয় না। ভোট চুরি ঠেকাতে এই প্রস্তাব অনেকেই দিয়েছে, আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়েছে। তো এটা যদি হয় তাহলে 5 জন না 25 জন সেনাবাহিনী নিয়োজিত করা সম্ভব, একদম ইউরোপ আমেরিকার মতো নির্বাচন হবে। তবে একটা বিষয় মনে রাখবেন যে ভোট চুরির সম্ভাবনা, এরকম কোনো সম্ভাবনার জায়গায় জামাত নির্বাচনে যাবে না। একদম ফেয়ার ইলেকশনের ব্যবস্থা নিশ্চিত করেই জামাত নির্বাচন করবে। অর্থাৎ বি অপটিমিস্টিক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতি কেন্দ্রে 1 জন সেনা সদস্য মোতায়েন করলে তেমন প্রভাব পড়বে না। তাই প্রত্যেক ভোট কেন্দ্রে অন্তত 5 জন, একজনকে ওটাকে গুণেন, একজন কি করবে? ফালতু সিদ্ধান্ত। প্রত্যেক ভোট কেন্দ্র, এখানে বিএনপি 3 জন উপদেষ্টা আছে, তারা কিন্তু এইসব ভং হাবিজাবি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। সিসি ক্যামেরা, বডি ক্যামেরা থাকবে না, সিসি ক্যামেরা কিনবো না, অনেক উদ্ভট চেষ্টা করছে। এগুলো পারবে না। জামাত ইজ অ্যালার্ট। তো 1 জন সেনা সদস্য, সে কি বিড়ি খাবে বসে বসে? না, মিনিমাম 5 জন থাকতে হবে। 8 বিভাগে 8 জন হলে সেটা 20 জন হতে পারে। জামাত এটা প্রস্তাব দিয়েছে। গোলাম পরোয়ার বলেন 1 মাসও হয়নি, 20 দিনও হয়নি, একজন ডিসি যেখানে চলে গিয়েছে সেটা হঠাৎ করে আবার সেই সপ্তাহের মধ্যে অনেকের রদবদল করা হয়েছে। এটার পেছনে মনে হয় কোনো একটা ডিজাইন। বিএনপি তো আসলে জনগণের ভোটে ক্ষমতা আসার কোনো আশা ভরসা রাখে না, এই জন্য তারা এই প্রশাসনিক মেকানিজম নানান ষড়যন্ত্র করে ক্ষমতা আসতে চায়। কিন্তু না, এটা জামাত আগে বলেছে লটারির মাধ্যমে করতে হবে, কোনো ধান্দাবাজি এখানে বিএনপি করতে পারবে না। ভোটার তালিকার ছবি স্পষ্ট করার উদ্যোগ নেওয়া, প্রার্থীর পাশাপাশি রাজনৈতিক দলের অঙ্গীকারনামা কোথায় জমা দিতে হবে তা স্পষ্ট করার অনুরোধ জানান মিয়া গোলাম পরোয়ার। এর মানে সব ফাঁকফোকর বন্ধ করে দিচ্ছে। আর বিএনপির কিন্তু সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কোনো সিরিয়াসনেস নাই। ভোট জালিয়াতি করার দিন শেষ, একদম দি এন্ড। কেউ ভোট জালিয়াতি করার চিন্তা যদি করেন যে আমি জালিয়াতি কইরা পাস কইরা আসুম, আমার এলাকার ডিসি, পুলিশ কমিশনার এবং সবাইকে হাত কইরা টাকা পয়সা দিয়া আমি ভোট চুরি কইরা পাস কইরা ফালামু, এরকম চিন্তা ভাবনা যদি থাকে মাথা থেকে ভাই কইরা ফালায়া দেন, পারবেন না ভাই, পারবেন না। এই নির্বাচনটা ভাই অন্যরকম একটা নির্বাচন হইতে যাচ্ছে। এই নির্বাচন মানে খালি বুঝেন না ক্ষমতা হস্তান্তর, এই নির্বাচন মানে সেইটা না, কিন্তু এক দল গেল আরেক দল আসলো। হায় হায়, কি কথা মনে পড়লো আমার। এক দল খায়া গেছে, আরেক দল খাইতে বসে আছে, নাকি খাইতে আসতেছে, এরকম একটা কথাই তো বলছিল, তাই না? মিজানুর রহমান আজহারী স্যার এরকম একটা কথাই বলছিল যে এক দল খায়া গেছে, আরেক দল খাইতে বসে আছে।
সেই থেকে যে ভাই শুরু হইলো, হায় হায়, উনি কিন্তু বইলা আবার চলে গেছে মালয়েশিয়ায়, কিন্তু ওই আলাপ কিন্তু এখনো চলতেছে। গতকালকে বোধহয় উনি আবার বাংলাদেশে আসছে। এখন আপনাদের সঙ্গে একটু গোপন কথা বলুন ভাই, হ্যাঁ গোপন কথা, এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, আর কিছু কিছু কানা ঘুষা শুনছি একদম ভিতর থেকে, হ্যাঁ একদম ভিতর থেকে। যাই হোক, এই অন্দরমহলে কালকে সিটিং দিছিল আজহারি হুজুর আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের সাথে, দুইজনে মুখামুখি বসছে একদম ফেস টু ফেস, ওইখানে আর কেউ ছিল না, দরজা বন্ধ। এই গোপন আলাপ কিসের, কিসের আলামত একটু বুঝার চেষ্টা করি আমরা, তাই না? হ্যাঁ, বুঝার চেষ্টা মানে কি ভাই, সোজাসুজি বইলা ফালাই, উনি নির্বাচন করবেন, আজহারি হুজুর নির্বাচন করবে, হ্যাঁ এটা একটা সুখবর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, উনি নির্বাচন করলে আমি যা খুশি হবো আমি আপনাদেরকে বুঝাইতে পারুম না। যাই হোক, উনি কোত্থেকে নির্বাচন করবে, এই গ্যান্ডেরিয়া থেকে, গ্যান্ডেরিয়ায় উনি থাকতেন, কিন্তু ওইখান থেকে কি নাকি মুরাদনগর থেকে, এইটা আমি জানি না। মুরাদনগরে তো ওইখানে হেভিওয়েট একজন ক্যান্ডিডেট আছে বিএনপির, উনি কাইকোবাদ মিলন, হ্যাঁ ভাই ভালো মানুষ, উনি আছেন। কিন্তু আজহারি হুজুর যদি ওইখান থেকে নির্বাচন করে, আমার মনে হয় কাইকোবাদ সাহেব নির্বাচন করবে না, হ্যাঁ করবে না ভাই। যাই হোক, এটা আমার নিজের ব্যক্তিগত কথা, আপনারাও ভাই আপনাদের রিয়াকশন জানাবেন ভাই কমেন্টের মধ্যে, যে আজহারি হুজুর নির্বাচন করলে কেমন হবে। আমি তো মনে করি ভাই এর চেয়ে ভালো কিছু হইতে পারে না। আর উনি যদি নির্বাচন করে পাশ করে আসে, যদি মানে কি উনি তো পাশ করবেই, পাশ করলে উনি হবেন ধর্মমন্ত্রী, নিশ্চয়ই ধর্ম মন্ত্রণালয় উনাকে দেওয়া হবে। যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে, তাহলে আমার এই কথাটা বাস্তবায়ন হবে। আরেকটা কি বাস্তবায়ন হবে জানেন? যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে, আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে বলেন তো? আপনারা আজকে একটা কাগজে নোট করে রাখতে পারেন, দেখা রাখা দেন, ভাস কইরা সত্য হইতে পারে, তাই না? কার নাম বলবো আমি বলেন তো? আপনারা বুঝে গেছেন, পিনাকি ভট্টাচার্য। গতকালকে ভিডিওতে ওনারা স্যার বলছি না, কেন স্যার বলছি? অ্যাডভান্স বললাম, কারণ কি জানেন? উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী হইতে যাচ্ছেন আগামীতে, যার জন্য এখন থেকে স্যার বলার চেষ্টা করতেছি। মাথায় রাখেন, হ্যাঁ ভাই মাথায় রাখেন। আরেকজনের কথা নিয়ে আসবো এখন। কেন এনাদের কথা আনতেছি জানেন? এই জুলাই গণ অভ্যুত্থান 36 দিনে তো হয়েছে, এটা আমরা দেখছি। আমরা তো ভাই ওই যে কোকিলের মতো কাকের বাসায় এসে ডিম কাটতেছি, বিশেষ করে আমরা কখন সচেতন হইলাম? যখন শেখ হাসিনা চলে গেল, তখনই তো আমরা স্বাধীনতা পাইলাম এবং মুখ খুললাম। কিন্তু এর আগে কারা মুখ খুলছিল সেটা কি ভুলে গেলে হবে? ভুলতে কি পারি আমরা ইলিয়াস হোসেনের কথা? ভুলা কি উচিত? ভুলা কি উচিত আমাদের কনক সারওয়ার স্যারের কথা? নিশ্চয়ই না। উনাদের অবদান আছে ভাই। গত 15-16 বছর ওনারা কিন্তু যুদ্ধ কইরা গেছে, আমাদের ভিতরে চেতনা জাগায় গেছে, সত্য মিথ্যাটা আমাদেরকে বুঝাইছে, আমাদের ভিতরে ঢুকাই দিছে ভাই। কি ঢুকাই দিছে? যে অন্যায় প্রতিবাদ করো, বারবার এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকাই দিত, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতাম না, কারণ আমরা ভীতু ছিলাম। আমরা বলতে কিন্তু আমি আমাকেই বুঝাচ্ছি, আমি তো করি নাই, এরকম অনেকেই পারে নাই, কিন্তু ভিতরে ক্ষোভ ছিল ভাই। আর এই ক্ষোভগুলো আমরা নিজেরা প্রকাশ না করতে পারলো, ওনারা যখন প্রকাশ করতো শান্তি পাইতাম, কমেন্ট করতাম, লাইক দিতাম এবং ওনাদেরকে পছন্দ করতাম। কিন্তু 5ই আগস্টের পরে হঠাৎ করে দেখলাম কিছু মানুষ আইসা ওনাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করলো, বিভিন্ন রকম কমেন্টের মাধ্যমে, বিভিন্ন রকম কন্টেন্ট বানায়া ওনাদেরকে যা ইচ্ছা তাই বলার চেষ্টা করলো। কারণ ওনারা ওই যে মুখের উপরে তিতা কথা বইলা ফেলায়, যেটা হজম করতে পারে না, যার জন্য একদল মানুষ ওনাদের পিছনে লাইগা গেল। কিন্তু লাইগা গেলে কি হবে? কিচ্ছু হবে না ভাই। দেখেন, আমরা কিন্তু 5ই আগস্টের পরে সবাই আশা করছি ওনারা বাংলাদেশে চলে আসবে, কিন্তু আসে নাই। পিনাকি ভট্টাচার্য দেখেন, উনি আমাদের আকাশের উপর দিয়া চীনে গেছে, চীনে যায় মিটিং করছে। ওই চীনের মিটিং যাওয়ার পরই আমার ভিতরে ভাই একটা প্রশ্ন জাগলো, কি ব্যাপার, উনি চীনে কেন গেলেন? কারণ কি? কারণ তো খুঁজে বাইর করতেই হবে। কারণ একটাই ভাই, এই যে 16 বছরের চেষ্টা তার বৃথা যাইতে পারে না। এইভাবে কি ওনারা বিদেশ থেকে সারা জীবন খালি প্রতিবাদী করে যাবে? দেশের জন্য কিছু করতে হবে না, মাঠে আসতে হবে না, মাঠে নামতে হবে না? হ্যাঁ নামতে হবে। ইলিয়াস হোসেন সাহেবও চলে আসবে, এটা আমার বিশ্বাস। এবং উনি যদি আসে, ওনাকে কোন পদটা দেওয়া হবে জানেন? তথ্য মন্ত্রণালয় ওনাকে দেওয়া হবে, কারণ ওইটার জন্য উনি একদম 100% ফিট, ওই জায়গায় দেওয়া উচিত। দেখেন, আমি 3টা জায়গায় 3 জনকে সেট করলাম। আজহারি হুজুরকে ধর্ম মন্ত্রণালয়, পিনাকি ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য মন্ত্রণালয় আমাদের ইলিয়াস হোসেন। এই যে 3 জনের কথা বললাম, এটা শুধু আমার কল্পনা না ভাই, শুধু কল্পনা না, এরকম আলোচনা ভিতরে ভিতরে চলতেছে। দেখেন, এই যে জামাতে ইসলাম সারা বাংলাদেশে 300 আসনে ওনাদের কিন্তু ক্যান্ডিডেট দিয়ে দিছে। তার মানে ওই 300 মানুষই কি নির্বাচন করতে যাচ্ছেন? না, অবশ্যই না। ওই 300 দিছিল ওনাদের আদর্শকে প্রচার করার জন্য, ওনারাই যে নির্বাচন করবে এটা ভাইবেন না। ওইখান থেকে অনেক কিছু চেঞ্জ হবে, অনেককে আলাদা সাইড লাইনে বসায়া নতুন নতুন মুখ নিয়ে আসবে। আর এই নতুন নতুন মুখের মধ্যে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, ওইখান থেকেও আসবে ভাই নতুন মুখ। কারণ ওই নতুনদের হাতেই তো দেশটাকে তুইলা দিতে হবে, তাই না? ওই জন্য ওই নতুন মুখগুলো আসবে। অবাক হইবেন না, কিন্তু সামনে এরকম অনেক কিছু চেঞ্জ হইতে থাকবে। কিন্তু চেঞ্জ হইলো এই যে জামাত ইসলাম
ইসলামের যাদেরকে বাদ দিয়া আবার নতুন মুখ ঢুকাবে, যারা সাইডলাইনে চলে যাবে, তারা কিন্তু অখুশি হবে না। তারা কোনদিন তার দল বল নিয়া ওই যে দা কুদাল নিয়া হামলায়া করবে না। তারা খুশি হবে কেন? যে আল্লাহ আমারে বাঁচাইছে ভাই, বিরাট দায়িত্ব। এই দায়িত্ব যদি আমি পালন না করতে পারতাম তাহলে তো জাতি আমাকে ক্ষমা করতো না, আল্লাহ আমাকে ক্ষমা করতো না। আমাকে এই দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে, আমি সাইডলাইনে চলে গেলাম। এইটাই উনার মনোভাব, এটাই চিন্তাধারা। এইভাবেই উনারা বড় হয়েছে। হ্যাঁ, ওই যে ছাত্র শিবির থেকে ধীরে ধীরে বড় হইয়া জামাত ইসলাম হয়েছে। ছোটবেলা থেকে এই শিক্ষাটাই পাইছে। গত 54 বছরই উনারা নিজেদেরকে চেঞ্জ করছে। এই যে অনেক আইসা বলে না জামাত ইসলাম মা বোনদেরকে ধর্ষণ করছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে, এগুলো তো বইলা বেড়ায়, তাই না? কিন্তু গত 54 বছরের ইতিহাস ঘাইটা বাইর করেন। এই যাদেরকে রাজাকার বলছেন, যাদেরকে বলছেন তারা ধর্ষণ করছে, তাদেরকে তো প্রমাণ করতে পারেন নাই। কিন্তু যেটা প্রমাণ করতে পারবো, এই গত 54 বছরে আপনারা কে কতজন ধর্ষণ করছেন, কে কাকে মারছেন, নিজেরা মারামারি কইরা কতজন মারা গেছেন। তার মানে কি স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা ঘটবে কেন? আরে অঘটন তো ঘটাইবার কথা তাদের, যাদেরকে আপনারা রাজাকার বলেন, স্বাধীনতার বিপক্ষে বলেন, তাদেরই তো ঘটনার কথা। কারণ দেশকে অশান্ত করে তুলতে হবে। তারা তো বাংলাদেশ চায় নাই, কিন্তু তারা যেভাবে চাইছে আপনারা সেভাবে বাংলাদেশকে চাইতে পারেন নাই। বাংলাদেশকে যদি সেভাবেই চাইতেন, স্বাধীনতার পরে কেন এত রক্ত ঝরবে? স্বাধীনতার পরে বারবার কেন অভ্যুত্থান হবে? স্বাধীনতার পরে বাংলাদেশের টাকায় বিদেশে কেন একজনের 350 বাড়ি থাকবে? আপনারা যারা গণতন্ত্রের জন্য নির্বাচন চান, নির্বাচনই একমাত্র গণতন্ত্র। এই দেশে নির্বাচিত সরকার যে কয়টা আসছে, সব কয়টার ইতিহাসের পাতা খোলেন না ভাই, খুললেই তো বুঝতে পারবেন আপনারা স্বাধীনতা রক্ষা করতে পারেন নাই। যার জন্য জনমনের ভিতরে একটা প্রশ্ন জাগছে, হায় রে, যাদেরকে আমরা স্বাধীনতার বিপক্ষে বলতাম তারাই তো আজকে স্বাধীনতা রক্ষা করতেছে। এই যে 5ই আগস্টে আমাদেরকে যে নতুন বাংলাদেশ আইনা দিল, নতুন এই জন্যই কারণ এখন যা কিছু ঘটতেছে সবই তো নতুন, তাই না? 3 বারের প্রধানমন্ত্রীর গলায় ফাঁসি, এখন ওনারা দিবে কিনা এটা নিয়ে আলোচনা। আরে ওনারা দিবে কিনা এটা পরের আলোচনা, এটা নিয়ে এখন আলোচনার সময় নাই। এটা ডক্টর ইউনূস স্যারের কাছে ছাইরা দেন। ওনার মাথায় চিন্তা আছে কিভাবে আনতে হবে, কিভাবে নরম করতে হবে ভারতকে। আরে ভাই, একটা জিনিস কেন ভাবেন না, ভারত যদি শেখ হাসিনাকে আর ওই কামালকে না দেয় এখন, কারণ ওরা কিন্তু অপরাধী, ওদের রায় ঘোষণা হয়ে গেছে, এখন যদি না দেয়, যদি ওরা রাইখা দেয়, তাহলে এই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনোদিনই ভালো হবে না। যতদিন পর্যন্ত ওরা রাইখা দিবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের সাথে তারা কোন রকম বন্ধুত্ব করতে পারবে না। এই ভারত তার আশেপাশে সবাইকে হারাইছে, এখন এই বাংলাদেশকে হারাবে না। প্রিয় দর্শক, বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনলেন। অবশ্যই আপনাদের অভিব্যক্তি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের ডেইলি মেসেজ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।